কিছুকাল আগের কথা। রাজহাঁসের একটা দল জঙ্গলের ধারে এক নদীতে বসবাস করত। সেই দলের বেশিরভাগই হাসি অবান্তর কথাবার্তা বলতো। সারাদিনই তারা শুধু বিনা কারণে জোরে জোরে কথাবার্তা বলতো। হংসু নামের একটা হাঁসও সেই দলেই থাকতো। সে কিন্তু ভীষণই কম কথা বলতো, তাই অন্য হাঁসরা তার সাথে মিশতো না। আর কম কথা বলার কারণে সবাই তাকে বোবা বোবা বলে খেপাতো। একদিন এক হাঁস অন্য হাঁসকে বলছিল, একদিন আমি একটা মাছ ধরেছিলাম আর সারাদিন সেই মাছটাকে মজা করে খেয়েছিলাম। আমিও একদিন একটা মাছ সারাদিন খেয়েছিলাম। হংসু তাদের এসব কথা শুনে তবুও চুপ করে রইল। হাঁস দলের নেতা তখন বলল, রাজহাঁসের কাজই তো সারাদিন প্যাক প্যাক করা। এই হংসু এতটাই কম কথা বলে যে ওকে আসল রাজহাঁস মনেই হয় না, ও নিশ্চয় বোবা হাঁস। কিন্তু হংসু কখনোই কারোর কথাকে অতটা মনে নিত না। একদিন এক রাজহাঁসের জমা করা খাবার চুরি হয়ে গেল। তখন রাজহাঁসটা কাঁদতে কাঁদতে দলনেতাকে বলল, কেউ আমার জমা করা খাবার কেড়ে নিয়েছে। আমি চোরটাকে নিজে পালাতে দেখেছি, আর সেই চোর আমাদের দলের কেউ হবে। এই বলে সেই হাঁসটা কাঁদতে কাঁদতে দলনেতাকে সব কথা জানালো। সব কথা শুনে রাজদলের নেতা সকল হাঁসকে একটা গাছের নিচে আসতে বললেন। যখন সব হাঁসেরা গাছের নিচে আসলো, তখন দলনেতা তাদের বললেন, এই হাঁসের জমা করা খাবার চুরি করে নিয়েছে, আর চোর আমাদের দলের কেউ। তখন রাজহাঁসরা নিজেদের মধ্যে বলতে শুরু করলো, হ্যাঁ, আমাদের দলের মধ্যে এমন কে হতে পারে এমন চোর? ওই চোরের শাস্তি হওয়া উচিত। নেতা, কে হতে পারে ও চোর? ওই হাঁসটা চোরকে নিজের চোখে পালাতে দেখেছে। চুরির সময় সেই চোরের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু তার ঠোঁট কাপড়ের বাইরে থেকে দেখা যাচ্ছিল। এ হাঁসটা আমাকে যা বলল, ওই চোরের ঠোঁটটা ছিল লাল, কিন্তু আমাদের দলের লাল ঠোঁট হংসু আর বংশুরই শুধু আছে। কিন্তু হাঁসরা নিজেদের মধ্যে আবার কথা বলা শুরু করে দেয়। দলনেতা, আপনি তাড়াতাড়ি বিচার করুন, চোরকে শাস্তি দিন। এরকম কাজ হয়তো হংসই করে থাকবে। প্যাক প্যাক, এমনিতে ও সবসময় চুপ করে থাকে। এটা কোনো বোবা রাজহাঁসই করতে পারে। আসল রাজহাঁস কখনোই চুরি করতে পারে না। দলের সবার মনোভাব দেখে হাঁসের দলনেতা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করেই তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো এবং তিনি বললেন, তোমাদের দুইজনের মধ্যে কে খাবার চুরি করে খেয়েছে আমি বিচার করার আগে বলে দাও। তা না হলে আমি যদি বিচার করে বের করি, তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। কিন্তু হংসু আর বংশু দুজনের মধ্যে কেউই কথা বলল না। তখন দলনেতা আবার চিন্তায় পড়ে গেলেন। এদের দুজনকে আমরা মেরে ফেলি। তখন বংশু ঘাবড়ে গিয়ে বলল, খাবার আমি চুরি করে খেয়েছে, হংস নির্দোষ। তখন দলনেতা ঠিক করলো বংশুকে শাস্তি দিবে। তখন পাশ থেকে বংশু বলে উঠল, আমরা বংশকে মাফ করে দেই, যেহেতু ও সত্য কথা বলেছে। যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে, তাই আমাদের উচিত তাকে মাফ করে দেওয়া। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে কোনো পরিস্থিতিতে আমাদের সত্য বলা উচিত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলের পাশেই একটা ছোট্ট মাঠ, আর সেখানে বাঁধা আছে একটি গরু। এমন সময় হঠাৎ করেই জঙ্গল থেকে একটা মস্ত বড় হিংস্র বাঘ বেরিয়ে এলো। সেখান থেকে বেরিয়েই বাঘ গরুকে দেখলো, আর সে গরুকে বলল, এই গরু, তোকে আমি খাবো। সে কি গো বাঘ মামা, শেষমেশ আমায় খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? তোর এসব জেনে কাজ কি? আমার খুব ক্ষুধা লেগেছে, তাই তোকে খাবো। সে না হয় খাবে, কিন্তু এখন যদি তুমি আমায় খাও, তাহলে তোমার বড় লোকসান হবে গো। লোকসান হবে মানে কি বলতে চাস তুই? দেখো না, আমার মালিক কেমন করে নদীর সাথে বেঁধে রেখে গেছে। মাঠে এত ঘাস,
অথচ আমি খেতেই পারছি না। কাঁঠালের ভেতর যেটুকু ঘাস পেয়েছি তা কখন খেয়ে শেষ করেছি। ভালো করে না খেলে শরীরে কি আর মাংস হয় বলো? আমার শরীরে যেটুকু মাংস আছে তাতে তো তোমার পেটই ভরবে না গো। ও আচ্ছা, তাই বুঝি? তোর মালিক তো দেখছি আসলেই বোকা। তুমি ঠিকই বলেছ বাঘ মামা। আমি রোজ এত দুধ দেই যা খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না। তোর এসব জ্ঞানর জ্ঞানর কথা ভালো লাগছে না আমার। তোকে আমি এক্ষুনি খাবো। সে তো খাবে, কিন্তু খাওয়ার আগে তুমি একটা কাজ করবে, তাহলে আমারও পেট ভরবে, তোমারও পেট ভরবে। কি কাজ রে? তাড়াতাড়ি বল। আমার দড়িটা তুমি খুলে দিয়ে যাও। আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরের মাংস বানিয়ে নেই, তারপর না হয় তুমি আমাকে খেও। বেশ বেশ, তোর বুদ্ধিটা বন্ধ না। আমি না হয় এখন দড়িটা খুলে দিচ্ছি, কিন্তু মনে রাখিস আমি আবার বিকেলে এসে তোকে খাবো। এই বলে দড়ি খুলে বাঘ বনে চলে গেল। গরু সারাদিন মাঠে ঘাস খেলো। এভাবে খেতে খেতে বিকেল হলো, আর তখন বাঘ এলো। এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেও খেও, এত তাড়া কিসের তোমার? দেখো, আমি সারাদিন অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে কতটুকুই বা মাংস হয়েছে বলো? তাই তো দেখছি। আমি তো দড়ি খুলে দিয়ে গেলাম, তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন তুই? মামা, তাড়াতাড়ি খেলে বদ হজম হবে আমার, আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে, পেট ভরবে না। তুমি একটা কাজ করো না হয়। আবার কি কাজ রে? না, সেরকম কোনো হাতুড়ি কাজ নয়। বলছি শোনো, কাল তো আমার মালিক আবার খুঁটির সাথে বেঁধে রেখে যাবে। তুমি এই সুযোগে দড়িটা খুলে দিয়ে যেও। আমি আরো অনেক ঘাস খেয়ে শরীরে মাংস করে রাখবো। তুই তো আমাকে বড় ঠকাচ্ছিস। তবে বেশ, তাই হবে, কিন্তু কাল তোকে অবশ্যই খাবো। অবশ্যই খাবে, 100 বার খাবে, তুমি একদম চিন্তা করো না। পরের দিন সকালে বাঘ এসে গরুর দড়ি খুলে দিয়ে গেল, তারপর জঙ্গলে চলে গেল। বিকেলে বাঘ আবার মাঠে এসে দেখলো অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর। বাঘ তখন রেগেমেগে বলল, গরু, তুই কিন্তু ফাঁকি মারছিস। আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর। আমার সঙ্গে চালাকি করছিস। সে কি মামা, চালাকি কেন করব? তওবা তওবা, আমি তো প্রাণপণে সারাদিন ঘাস খেয়ে চলেছি। এত বড় মাঠের ঘাস একদিনে খাওয়া শেষ করা কি চারটেখানি কথা? আর শেষ না করলেই তো চলবে না। তুমি কাল এসে আমার দড়ি আবার খুলে দিয়ে যেও। কাল আরো অনেকটা ঘাস খেয়ে ফেলবো আমি। কথা দিচ্ছি, 3 দিনের মধ্যে মাঠে সব ঘাস খেয়ে শেষ করে দিব। তখন দেখো আমায় দেখতে কত নাদুস নুদুস লাগে। তুমি তখন 4-5 দিন ধরে খেতে পারবে। এই কয়টা দিন না হয় কোনো ছোটখাটো শিকার ধরে পেট চালিয়ে নাও, তারপর তো আমি আছি তোমার পেট ভরতে। 3 দিন পর গরু মাঠের প্রায় সব ঘাস খেয়ে ফেললো। শুধু মাঠের কোনায় একটা বড় গাছের তলায় কিছু ঘাস রয়ে গেল। পরের দিন বাঘ এসে বলল, আজ তো তোকে খাবোই। 5 দিন ধরে না খেয়ে আছি তোকে খাবো বলে। আজ আর তোর কোনো নিস্তার নেই। হ্যাঁ বাবা, বসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি প্রস্তুত, তবে খাবার আগে দড়িটা আরেকবার খুলে দাও। তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারবি। আরে রাগ করছো কেন মামা? 5 দিন অপেক্ষা করতে পেরেছো, আর কিছুক্ষণই অপেক্ষা করতে পারবে না? দেখো, ওই গাছের তলায় আরো কিছু ঘাস রয়েছে, ওটাও খেয়ে আসি। ওই ঘাসগুলো আবার পড়ে থাকবে কেন? ঠিক আছে, আমি দড়ি খুলে দিয়ে এখানেই আছি। আজ আর বনে যাব না। তাড়াতাড়ি যা, ওই ঘাসগুলো খেয়ে আয়, তারপর আমি তোকে খাবো। বাঘ গরুর দড়ি খুলে দিল, আর গরু ঘাস খেতে গেল। বাঘ যখন জিরানোর জন্য বসে পড়লো, তখন গরু গিয়ে গাছের মগডালে উঠলো, একেবারে উপরের মগডালে। সে তো গল্পের গরু, তাই সে গাছে উঠতে পারে। ধন্যবাদ বাঘ মামা, তুমি বসে থাকো ওখানে। আমি আর এক মাস এখান থেকে নামছি না। গত 5 দিন যা খাওয়া হয়েছে তাতে মনে হয় 1 মাস আমার দরকারই পড়বে না। এখন আমি এখানে বসে বসে শুধু জাবর কাটবো।
বাঘ তখন ঘাড় তুলে গরুকে এক নজরে তাকিয়েই রইলো। বাঘ 5 দিন না খেয়েই থাকলো, সে গাছে উঠতে পারলো না। বাঘ একদিন সেই গাছের নিচেই রইলো। এতে তার শরীরও আরো দুর্বল হয়ে পড়লো, আর শেষে সে বনে চলে গেল অন্য শিকারের খোঁজে। তখন গরু গাছ থেকে নেমে রওনা দিল তার বাড়ির পথে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক কাল আগে বিশাল এক জঙ্গলের ভেতর এক গাছের কোটরে একটি হাঁস ও একটি মোরগ থাকতো। ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে, তাই তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। হাঁসটির নাম ছিল হাসি ও মোরগটির নাম ছিল মলি। কয়েকদিন পর, কি হলো হাসি, আজ দেখছি তুই বসে আছিস, আজকে তুই খাবারের সন্ধানে যাবি না? না রে মলি, আজ আমি যেতে পারবো না। কেন, কি হয়েছে? তোর শরীর টরীর খারাপ হলো নাকি? না রে, তেমন ব্যাপার নয়, তবে গতকাল প্রায় সামান্য একটু আঘাত পেয়েছিলাম, তাই পায়ে একটু ব্যথা করছে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, সামান্য ব্যথা, ঠিক হয়ে যাবে। কিন্তু তোকে এভাবে একা ফেলে কিভাবে যাই বল? না না, তোকে এসব নিয়ে এত ভাবতে হবে না, তুই একাই যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে, সাবধানে থাকিস তুই, আমি তাড়াতাড়ি ফিরে আসব। অনেক তো খাওয়া হলো, এবার ফিরে যেতে হবে। ওদিকে হাসি না জানি না খেয়ে একা একা কি করছে, ও নিশ্চয় আমার অপেক্ষা করছে। এদিকে এক শিয়াল ঝোপের আড়াল থেকে মোরগকে দেখছিল আর বলছিল, এই তো সুযোগ, আজ দেখছি মলি একা, হাসিটাও সাথে নেই দেখছি, এটাই ভালো সুযোগ। যাই, যাওয়ার সময় হাসির জন্য কয়েকটা শামুক কুড়িয়ে নিয়ে যাব, নিশ্চয় সারাদিন ওর পেটে কোনো দানা পানি পড়েনি। এদিকে শিয়াল ঝোপের আড়াল থেকে বের হয়ে মোরগের কাছে গেল। আরে মলি যে, কেমন আছো? আজ হাসিকে তোমার সাথে দেখছি না, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে বুঝি? তুমি আবার এসেছো? আবার আমাকে খাওয়ার জন্য পথ আটকিয়েছো? রাজামশাই সিংহ যদি জানতে পারেন তাহলে এবার কিন্তু তিনি তোমাকে ক্ষমা করবেন না। আরে না না, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমাকে খাওয়ার জন্য আসিনি, দেখলাম যে হাসি তোমার সাথে নেই, তাই ভাবলাম তোমাকে একটু জিজ্ঞেস করে নেই। আর সেদিনের পর থেকে আমি সবার বন্ধু হয়ে গেছি, তুমিও আমাকে বন্ধু ভাবতে পারো। সবাইকে বন্ধু ভাবা যায় না, বন্ধু হতে হলে আগে বিশ্বাস অর্জন করতে হয়। মোরগের কথা শুনে শিয়াল মনে মনে ভাবতে লাগলো, আমাকেও দেখছি তাই করতে হবে, এখানে ওকে খাওয়া যাবে না, আশেপাশে হয়তো অন্যান্য প্রাণী বা ওই সিংহটা থাকতে পারে। কি ফন্দি আটছো তুমি, এবার আমাকে যেতে দাও। না না, তেমন কিছু না, যাব তো অবশ্যই। আচ্ছা, হাসিকে তো দেখছি না। হাসি পায়ে ব্যথা পেয়েছে, তাই আজ সে বের হতে পারেনি। ও, হাসি পায়ে ব্যথা পেয়েছে বুঝি? হায় হায় হায়, ওর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে মলি। তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, আমি আর আগের মতোই দুষ্টু নই। যাও তাড়াতাড়ি হাসির কাছে ফিরে যাও, নিশ্চয় ও তোমার জন্য চিন্তা করছে। এই বলে মোরগ সেখান থেকে চলে আসে তাদের বাসায় আর গিয়ে হাসিকে বলতে থাকে, হাসি, পায়ের ব্যথাটা এখন কেমন? না মলি, ব্যথাটা কমছে বলে মনে হয় না। জানিস হাসি, আজ সেই দুষ্টু শিয়ালের সাথে দেখা হয়েছিল। বলিস কি মলি, ওই দুষ্টু শিয়ালটা তোকে আক্রমণ করেনি তো? না হাসি, মনে হয় শিয়ালটা এখন ভালো হয়ে গেছে, সে আজ আমাকে বন্ধু বলে ডেকেছে, আর জানিস আজও আমাকে আক্রমণও করেনি। সাবধান মলি, তুই ভুল করেও ওই দুষ্টু শিয়ালের কথায় মন গলাস না, আর তোর একা একা খাবারের খোঁজে জঙ্গলের ভিতর যাওয়া নিরাপদ নয়। হাসি, তুই অযথা চিন্তা করছিস, এসব নিয়ে ভাবিস না তো। আর শিয়ালটা যদি আগের মতোই থাকতো তাহলে সে তো আজই আমাকে আক্রমণ করে খেয়ে ফেলতো। মলি, দুষ্ট জনের মিষ্টি কথা একদিনে তাকে বন্ধু ভাবা যায় না। আমি তোকে আবারও বলছি, ওই দুষ্ট শিয়াল থেকে সাবধান হয়ে যা। পরের দিন সকালবেলা, হাসি, পায়ের ব্যথাটা কি কমেছে? না রে মলি,
আজ পায়ের ব্যথাটা আরো বেশি বলে মনে হচ্ছে। তাহলে আজ তো তুই বেরোতে পারবি না। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, আর ফেরার পথে তোর পায়ের ব্যথা সারানোর জন্য জড়িবটি খুঁজে নিয়ে আসবো। যা, তবে ওই দুষ্ট শিয়াল থেকে সাবধান থাকিস। অনেকক্ষণ তো খাওয়া হলো, এবার ফিরে যেতে হবে। যাওয়ার আগে হাসির জন্য জড়িবটি খুঁজে নিয়ে যেতে হবে, কিন্তু ব্যথা সারানোর জড়িবটি আমি কোথায় খুঁজে পাবো? কিছুক্ষণ পর সেখানে শিয়াল চলে আসলো আর মোরগকে বলল, এসব নিয়ে তুমি চিন্তা করো না মলি, এসবের জন্য তো আমি আছি। তুমি আবার এসেছো? হ্যাঁ, বন্ধু যখন হয়েছি এজন্য বন্ধুর কাছে বারবার আসতে তো হবেই। তবে আমি কিন্তু এখনো তোমাকে বন্ধু ভাবিনি। ভাবনি তাতে কি হয়েছে, ভাববে। সময় তো আর চলে যাচ্ছে না। তবে আমি কিন্তু তোমাদেরকে সব সময় চোখে চোখে রাখবো। চোখে চোখে রাখবে মানে? মানে তোমরা চাও বা না চাও, আমি কিন্তু তোমাদেরকে সাহায্য করব। আর বিপদে সাহায্য করাই তো প্রকৃত বন্ধুর কাজ। না না, তোমার কোনো সাহায্য আমাদের প্রয়োজন নেই। না বললে কি হয়? এই যে দেখো, হাসিটা পায়ের ব্যথায় কি কষ্টই না পাচ্ছে। ওর জন্য জড়িবটি খুঁজতেছো তো? আমি জানি ব্যথা সারানোর জন্য জড়িবটি কোথায় আছে। আমার সাথে চলো, আমি তোমাকে জায়গাটা দেখিয়ে দেব। যতই বলো, বন্ধুর বিপদে বন্ধু তো সাহায্য করবেই, তাই না? তুমি সত্যি বলছো তো? তোমার মনে আবার কুমতলব নেই তো? আরে না না মলি, তুমি আমাকে একবার বিশ্বাস করে তো দেখো, আমি সত্যি সত্যি ভালো হয়ে গেছি। এদিকে হাসির সাথে কথা বলতে আসলো এক কবুতর। কি হলো হাসি বন্ধু, একা একা বসে আছো যে? কি আর করব বন্ধু কবুতর, আজ 2 দিন হলো পায়ে আঘাত পেয়েছি। ও, সেজন্য বুঝি এভাবে একা একা বসে আছো? তা মলিকে তো দেখতে পাচ্ছি না। ও, বুঝেছি, নিশ্চয়ই সে খাবারের খোঁজে বেরিয়েছে বোধহয়। হ্যাঁ, একা একা বের হয়েছে। ওকে নিয়ে আমার ভীষণ দুশ্চিন্তা হয়। আমার পাটা যদি ভালো হয়ে যেত, তাহলে আমরা দুজন একসাথে খাবারের খোঁজে বের হতাম। ভাই কবুতর, তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? বলো হাসি বন্ধু, আমাকে কি করতে হবে? মলি জঙ্গলের ভেতর একা একা খাবারের খোঁজে বের হয়েছে। জঙ্গলের একটা দুষ্ট শিয়াল আমার আর মলির উপর নজর রাখছে। সুযোগ পেলেই আমাদের উপর আক্রমণ করবে। তাই তুমি যদি মলির উপর একটু নজর রাখতে, তাহলে খুব ভালো হতো। সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না হাসি বন্ধু, আমি এক্ষুনি যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলবো, ওই শিয়ালটা যদি মলির আশেপাশে দেখতে পাও, তাহলে তাড়াতাড়ি রাজামশাই সিংহকে গিয়ে সংবাদটা দিয়ে আসবে। ঠিক আছে বন্ধু। এদিকে শিয়াল মোরগকে শিকার করার জন্য মোরগের সাথে কথা বলছিল। শোনো মলি, এখান থেকে কিছু দূর গিয়ে একটা ছোট্ট ঝোপের ভিতর ওই ব্যথা সারানোর জন্য গাছটা পাওয়া যাবে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে জায়গাটা দেখিয়ে দেব। কিন্তু আর কিন্তু কিন্তু নয়, তুমি কি চাও না তোমার বন্ধু হাসি ভালো হয়ে যাক? হ্যাঁ, অবশ্যই চাই। তাহলে আর দেরি করছো কেন? চলো। এদিকে কবুতর এক গাছের ডালে বসে শিয়ালের সব কথা শুনে ফেলেছিল। আর কবুতর তখন বলল, দুষ্ট শিয়ালটা দেখছি মলিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছে। যাই তাড়াতাড়ি সিংহ মশাইকে গিয়ে খবরটা দিয়ে আসি। এই বলে কবুতর সিংহ রাজার কাছে গেল। সিংহ মশাই, সিংহ মশাই, কি রে কবুতর, কি হয়েছে? এইমাত্র দেখে এলাম জঙ্গলে দুষ্ট শিয়ালটা মলিকে বোকা বানিয়ে জঙ্গলে যেখানে ঝোপঝাড় বেশি সেদিকে নিয়ে যাচ্ছে। কি, ওই শয়তানটার সেদিন শিক্ষা হয়নি বুঝি? আবার মলি ও হাসির দিকে নজর দিয়েছে। আজ ওকে এমন শিক্ষা দেব যে ভুলেও মলিও হাসির দিকে চোখ তুলতে পারবে না। আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে চল। এই বলে সিংহ ও কবুতর শিয়াল ও মোরগের কাছে গেল।
আর দেখলো মোরগ শিয়ালের সাথে কথা বলছে। এ তুমি কোথায় নিয়ে এলে? জড়িবটির গাছগুলো কোথায়? আরে বোকা মলি, তোকে আমি এখানে বোকা বানিয়ে নিয়ে এসেছি তোকে খাবো বলে। শয়তান, ধোকাবাজ কোথাকার! তাহলে তোর এই মতলব ছিল। সিংহ মশাই যদি জানতে পারেন তাহলে তোর হাড়গুড় আস্ত রাখবেন না। আরে সিংহ কেন, এই জঙ্গলের এক কাক পক্ষীও টের পাবে না। তার কিছুক্ষণ পর সিংহ সেখানে চলে আসলো। শয়তান, প্রতারক, মিথ্যাবাদী, এটা তোর ভুল ধারণা। আমি বেঁচে থাকতে তুই মলির কোনো ক্ষতি করতে পারবি না। এই মরেছে, ইয়ে না মানে মানে সিংহ মশাই আপনি কোথা থেকে এলেন? ইয়ে মানে আমি মলিকে জড়িবুটির গাছের সন্ধান দেওয়ার জন্য মানে এখানে নিয়ে এসেছি। না সিংহ মশাই, ওই শয়তানটা আমাকে খাওয়ার জন্য মিথ্যা বলে এখানে নিয়ে এসেছে। তোকে আজ এমন শিক্ষা দেব, ভুলেও কোনোদিন এই জঙ্গলের কোনো প্রাণীর দিকে নজর দিতে পারবি না। কোথায় রে বানর? আজ্ঞে মহারাজ, আমি প্রস্তুত আছি। তাহলে এত দেরি করছিস কেন? এই বলে বানর গাছের ওপর থেকে একটা বড় পাথর শিয়ালের মাথার ওপর ফেলে দিল। আর সাথে সাথে পাথরের আঘাতে সেখানেই শিয়াল মারা গেল। আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিংহ মশাই। আজ যদি আপনি না থাকতেন তাহলে কি যে হতো। আমি কতবার মলিকে টই টই করে বলেছি যে ওই দুষ্ট শিয়ালের কথা শুনিস না। যা হবার তা তো হয়েই গেছে। আর কোনোদিন যাকে তাকে বন্ধু বলে বিশ্বাস করিস না। মনে রাখিস যে প্রকৃত বন্ধু সে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। তাই কাউকে বন্ধু ভাবার আগেই তার সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর বন্ধুত্ব করবি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।